আবির যেন চমকায়, নেহার প্রশ্নের জবাবে বলে, বাসায়। নেহা হাত বাড়িয়ে দিল আবিরের দিকে। আবির অবাক হয়ে সে হাতের দিকে তাকালো। তার চোখ কি আটকালো নেহার আঙুলে। নেহার অনামিকা আঙুলে একটি আংটি। আবিরের কাছে আংটিটা এতটাই পরিচিত লাগছিল যে আবিরের বুক কেঁপে উঠল। কোথায় যেন দেখেছে এটা, কবে। তার মনের ভেতর ঝড় উঠল, কিন্তু স্মৃতি ঠিক ধরা দিল না। আংটিটা যেন কোনো অদ্ভুত সংকেত, যেন তার ভেতরের পৃথিবীটা কেঁপে উঠেছে। আবিরের মনে হলো পুরো পরিবেশটা কাঁপছে, ভেঙে পড়ছে। চারপাশের কুয়াশা দুলছে, মাটি সরে যাচ্ছে, বাতাসের শব্দ গর্জন হয়ে উঠেছে। নেহা দাঁড়িয়ে আছে আবিরের পাশে। হাসপাতালে সে আর নাফিস নিয়ে এসেছিল। নাফিস আর নেহা সরেনি আবিরের পাশ থেকে। গুলি বের করা হয়েছে আবিরের পিঠ থেকে। আবিরের মা বাবাও এসেছে। সবাই আবিরের জ্ঞান ফেরা নতুবা শেষ খবর শোনার অপেক্ষা করছে আবিরের জন্য। আবির হঠাৎ চোখ মেলে জেগে ওঠে। প্রথম কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কোথায় আছে। সাদা ছাদের দিকে তাকিয়ে রইল বিস্ময়ে। এই ছাদেই তো তার ঘর নয়। তার ঘরের সিলিং হালকা হলদে রঙের, একটু দাগও আছে। এখানে সবকিছু একেবারে সাদা, জীবাণুমুক্ত। তাহলে কোথায় সে? মুহূর্তের পরেই মনে পড়ল সে তো নেহার সঙ্গে রেস্তোরাঁয় ছিল। দীর্ঘদিনের দ্বিধা কাটিয়ে সেদিন প্রপোজ করেছিল তাকে। কতক্ষণ অপেক্ষা করেছিল নেহা হ্যাঁ বলবে বলে। কিন্তু ঠিক তখনই হঠাৎ বুকের ভেতর তীব্র এক ব্যথা অনুভব করেছিল আবির। চোখ নামিয়ে দেখেছিল তার বুকে রক্তে ভেসে যাচ্ছে, কারো গুলি লেগেছে। শুনেছিল একটা আওয়াজ, কাঁচ ভাঙার মতো। তারপর তীব্র যন্ত্রণা, চোখ অন্ধকার হয়ে যাওয়া। হ্যাঁ, স্নাইপার রাইফেলের গুলি ছিল সেটা, আর ওটা আবিরের গায়ে লেগেছে। নেহাকে প্রপোজ করে যখনই বসা থেকে উঠে দাঁড়ায় তখনই গুলিটা এসে লাগে আবিরের পিঠে। আবিরের জ্ঞান ফিরেছে। এখন সে বুঝলো আবির হাসপাতালে, চিকিৎসকরা তাকে উদ্ধার করেছে। আর এতক্ষণ সে যে অচেনা স্থানে ঘুরছিল সেটা আসলে তার মনের ভেতরে যাত্রা। মৃত্যু আর জীবনের মাঝামাঝি এক অভিজ্ঞতা। সেখানে সে দেখেছিল যাদের কাছ থেকে কষ্ট পেয়েছিল আর একে একে সবাইকে ক্ষমা করেছে। আর শেষে নেহা আর নাফিস এসেছে। দূরে পেছনে ওর মা বাবাও ছিল। আবির বুঝতে পারে ওদেরকে ভালোবাসে আর ওরাও ভালোবাসে। আবিরের চোখে জল চলে আসলো। নেহার হাতের আংটিটা, এটা কি কোনো প্রতীক? ও কি সত্যি তার পাশে থাকবে? হয়তো ওই তাকে টেনে এনেছিল জীবনের দিকে। আবির নিঃশ্বাস নিল ধীরে। পিঠের ব্যথা এখনো আছে, কিন্তু মনটা আশ্চর্য শান্ত। সে জানে সামনে আরো ঝড় আসবে। কে গুলি করলো, কেন করলো, এসব প্রশ্নের উত্তর তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আজ তার ভেতরের সবচেয়ে বড় লড়াইটা সে জিতে গেছে। কারণ আজ সে শিখেছে ক্ষমা মানে মুক্তি, আর সেই মুক্তি তাকে জীবিত রেখেছে। আবির চোখ মেলে তাকালো সাদা ছাদের দিকে। কয়েক সেকেন্ড ধরে সে বুঝতেই পারছিল না সে কোথায় আছে। তার দেহে এই ভারী ব্যথা কেন? যখন সামান্য নড়াচড়া চেষ্টা করলো বুকের ভেতর যেন আগুন ছুটে ওঠে। ব্যথার তীব্রতায় মুখ দিয়ে চাপা একটা শব্দ বেরিয়ে এলো, আহ! সেই আওয়াজে পরপরই সামনে ভেসে উঠল এক পরিচিত মুখ, নেহা। মেয়েটার চোখ লাল হয়ে আছে, যেন দীর্ঘ 4 দিন ধরে ঠিকমতো ঘুমায়নি। আবির টানা 4 দিন ঘুমাতে ছিল। চোখের কোণে পানি ঝিলমিল করছে নেহার। আবির ভাবতেই পারল না নেহা এতটা ভেঙে পড়তে পারে তার জন্য। আবির কষ্টে ধীর গলাতে বলল, নেহা তুমি। শব্দগুলো উচ্চারণ করতেই তার বুকটা কেঁপে উঠল। ব্যথা ছড়িয়ে পড়ল সারা শরীরে। নেহা প্রথমে কিছুক্ষণ স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর আচমকা হাসি ফুটলো ওর ঠোঁটে, কিন্তু চোখ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রু। নেহা ধীরে তার অনামিকা আঙ্গুলটা সামনে ধরলো। এখানে চকচক করছে আবিরের দেওয়া আংটি। তুমি যদি না জানতে আবির, তবে আমি আমি কি নিয়ে বেঁচে থাকতাম যদি কিছু হয়ে যেত? তোমার খবর ছিল। আমি বিয়ের আগে মোটেও বিধবা হতে চাই না, হতে দেবও না।
শব্দের শেষে নেহা জোর দেখে আবির অবাক হলো। বুকের যন্ত্রণা সাময়িক ভুলে গিয়ে আবিরের মুখে এক ফোঁটা হাসি ফুটল। ভালো লাগছে যে আমি বেঁচে আছি আর তুমি আমার পাশে। আমি জানি আবির, গুলিটা আমার জন্য ছিল, কিন্তু তোমার গায়ে এসে লেগেছে। আবিরও সেটা জানে, গুলিটা তার জন্য নয়, নিশানা ছিল নেহা। কারণ নেহার কাজকর্ম, নেহার অবস্থান, এসব তাকে বহু ক্ষমতাবান মানুষের চোখে কাটার মতো করে তুলেছিল। অনেকেই নেহাকে চায় না। সানোয়ার মরার পরেও খেলাটা যেন শেষই হচ্ছে না। তবে ভাগ্যের নির্মম খেলায় আবির রাজপথে পড়ে গিয়েছিল, আর এখন হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। নেহা আবার কিছু বলার আগেই দরজার কাছ থেকে কণ্ঠস্বর ভেসে এলো। আবির তাকালো সেদিকে। ফারিনা মানে আবিরের মা, সঙ্গে বাবা আলফাজও ঢুকেছে। সবার পেছনে নাফিজও ঢুকছে। ফারিনা ছুটে এসে ছেলেকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আবিরকে বুকে জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু যন্ত্রণা বাড়তে ভেবে নার্স তাকে থামালো। কাঁদতে কাঁদতে ফারিনা অভিযোগ ছুটতেই লাগলো। সব ওই মেয়ের জন্য। ওই মেয়ে না থাকলে এসব হতো? আমার ছেলেকে এমন অবস্থা দেখতে হতো? ফারিনা চোখ রাগে জ্বলছিল। নেহার দিকে সরাসরি তাকালেই তিনি। এই মেয়েটার জন্যই আমার ছেলে আজ মরতে বসেছিল। আবির তাকালো নেহার দিকে। মেয়েটা নিশ্চুপ দাঁড়িয়ে আছে, মুখটা গম্ভীর, চোখে লজ্জা নেই কিন্তু কষ্ট আছে। কোনো প্রতিবাদ করছে না, যেন সব শুনে নিচ্ছে। ফারিনা বারবার বলে যাচ্ছিলেন, আবির, তোর সাথে ওর সম্পর্ক থাকলে এভাবেই বেরোতে হবে? আবির কষ্ট সামলে বলল, এভাবে বলার দরকার ছিল মা? আমি যা বলছি ঠিকই বলেছি। রাজনীতিবিদদের আমি কখনোই সহ্য করতে পারি না। তুই বল, ওই মেয়ে যদি তোর জীবনে না আসতো তাহলে এসব হতো? আবির সহ সবাই চুপ করে রইল। এক অর্থে ওর মায়ের কথা সত্যি। নেহার কারণে অনেকে ঝুঁকে এসেছে তার জীবনে, কিন্তু তবুও সে জানে নেহাকে সে ছেড়ে দিতে পারবে না। তার ছাড়া, নেহা ছাড়াও আবিরের সত্য জানলে হয়তো ফারিনা বেগম স্ট্রোক করতে পারে। আবির বলে, যা হবার হবে, আমি নেহাকে ছাড়বো না। তুমি এখন এসব কথা বলা বন্ধ করো তো। এভাবে বলবা না। শোন, যা বলছি ঠিকই বলেছি। কেন এমন করছো? আমি কিছু জানি না। এই মেয়ের সাথে আমি তোর মেলামেশা করতে দিব না। দেখো, এসব বলে লাভ নেই। যা হবার হবে, এটা নিয়ে আমি ভাবতে চাই না। আমি নেহাকে ছাড়বো না। হ্যাঁ, এখন তা ছাড়বা কেন? তুমি নায়ক হয়েছ, মরবা, তবুও নায়িকাকে ছাড়বা না। থামো মা, আমি ভালোবাসি নেহাকে। ছাড়বো কিভাবে বলো? হ্যাঁ, এখন ছাড়বি কেন? মরবি, তবু ওই মেয়েকে ছাড়বি না। আমরা কে? বুক খালি হলে তো আমার হবে, অন্য কারো নয়। কিন্তু আমার কথা ভাবে কে? এই বলে কান্না ভেজা চোখে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আবির নিঃশব্দে তাকিয়ে রইল মায়ের পেছনের দিকে, তারপর দৃষ্টি সরিয়ে আলফাজের দিকে করে। আলফাজ হাসলেন, তারপর চুপচাপ এসে বিছানার পাশে বসে পড়লেন। তোর মায়ের মাথা একটু গরম হয়ে আছে, সময় লাগবে শান্ত হতে। নেহা মা কিছু মনে করো না। কিন্তু আবির, আমি তোকে একটা কথা বলি, নেহাকে আমার ভালোই লেগেছে। শুরুতে ভেবেছিলাম হয়তো মেয়েটা টাইম পাস করছে, কিন্তু গত 3-4 দিনে বুঝেছি ও সত্যিই তোকে ভালোবাসে। 1 মিনিটও চোখের আড়াল করেনি, ঠিক মতো খাওয়াওনি কিছু। আবির চুপ করে শুনছিল। বাবার কথায় বুকটা হালকা হলো ওর। নেহা এবার লজ্জা পাচ্ছে। আলফাজ আবার বললেন, ঠিক মতো খাইও নি কিছু। এর মধ্যে অনেকেই তোকে দেখে গেছে, এমন মানুষ এসেছে কল্পনাও করিনি। প্রধানমন্ত্রী অফিস থেকেও ফোন এসেছে আমার কাছে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাছাড়া কিছু অচেনা মানুষও এসেছিল, ওরা বিদেশি, তোকে স্যার স্যার বলছিল। একটা নতুন ছেলে, কি যেন নাম, ও নাফিজ, সে সবাইকে সামলিয়েছে। নাফিজ নাকি তোর স্টুডেন্ট ছিল, টিউশনি করাতি তাকে। সেখান থেকেই নাফিজ তোকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করে। ওই যে দেখ, সেও ছিল সবটা সময়। আবির ক্লান্ত হাসি দিল, সবার দিকে তাকালো। আবার নাফিসের দিকে তাকাতেই নাফিস বলল। এই প্রথম আবির অনুভব করলো তার অসুস্থতার খবর রাজনীতির ভেতরে ঝড় তুলেছে। তবে নাফিসের মুখটা কেমন যেন অন্যরকম
হয়ে আছে। ওদিকে নেহা তখনও দাঁড়িয়ে ছিল চুপচাপ। ফারিনার কথাগুলো তাকে আঘাত করেছে, কিন্তু সে কিছু বলল না, কেবল আবিরের দিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর ধীরে ধীরে বলল, আবির আজ আমি আসি। আচ্ছা। নেহা বাইরে চলে গেল। আবিরের বুক হঠাৎ ফাঁকা হয়ে যায়। মনে হলো নেহা যতক্ষণ ছিল তার ব্যথার অর্ধেক যেন হারিয়ে গিয়েছিল, আর এখন আবার কষ্ট ফিরে আসছে। আলফাত সাহেবও চলে যায়। আবির এবার উঠে বসলো, ব্যথা নিয়ে নাফিসের দিকে তাকায়। রুমে এখন ফাঁকা, কেবল নাফিস দাঁড়িয়ে। নাফিস, সিগারেট দে। কি? না স্যার, এটা নিষেধ আছে। মস্কিংয়ের রিপোর্ট বহু কষ্টে সরিয়েছে, না হলে নিয়া ম্যাম জানতে পারতো। কে করেছে খোঁজ নিয়েছিস? আসলে স্যার খোঁজ নেইনি, কারণ নাফিস, ভালো করে জানিস আমি কি করতে পারি। আন্ডারওয়ার্ল্ড আমি শেষ করে দিব। ক্রিস্টোফারকে কল দে। স্যার আসলে খোঁজ নিতে পারতাম, কিন্তু ক্রিস্টোফার স্যার আজ সকালে মারা গিয়েছে। আমরা তার ফেরিওয়ালার ছিলাম। সবাই আপনাকে খুঁজেছে। আপনার গুলি লেগেছে কাছের মানুষরাই জানে, বাকি জ্ঞানরা জানে না। কি? ক্রিস্টোফার মারা গেছে? আবির ওর ব্যথা নিয়েও যেন উঠে দাঁড়ালো। ক্রিস্টোফার আবিরকে তার ছেলের মতো ভালোবাসতো। আবিরের সব পাগলামি ক্রিস্টোফার একা সামলাচ্ছে। আবিরের জন্য যদিও তার ক্ষমতা আরও বেড়েছিল, কিন্তু আবিরকে কখনো নিয়মের বেড়াজালে বেঁধে রাখেনি, বরং আবিরকে তার মতো করেই থাকতে দিয়েছে। সেই ক্রিস্টোফার মারা গেছে। নো ম্যাসিং গ্যাংয়ের সে গডফাদার ছিল ক্রিস্টোফার। ক্রিস্টোফার মরার পর অনেক ঝামেলা হয়েছে, কে হবে গডফাদার। কিন্তু সেসব ব্যবস্থা ক্রিস্টোফার বহু আগে করে গিয়েছিল। তিনি সব লিখিত দিয়ে ওনার যা যা ছিল সব আপনার নামে দিয়ে গেছে, যা প্রায় 1000 কোটি টাকার সম্পত্তি হবে। আর ওয়ার্ল্ডের গডফাদার এখন আপনি। এই অরিজিনাল পেপারস। আবির চুপচাপ বিছানায় বসলো। ব্যথা বেড়ে গেছে। এতক্ষণ যেন সে হুঁশেই ছিল না। নাফিসকে ইশারা করে চলে যেতে। হাসপাতালের সাদা রঙের ভেতর সেই দিনটা যেন দীর্ঘ হয়ে যেতে শুরু করে। ক্রিস্টোফারের জন্য আবিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। ক্রিস্টোফারের মৃত্যু একদিকে, ফারিনার ভয় আর ঘৃণা অন্যদিকে, আবিরের প্রতি নেহার নীরব আর দৃঢ় ভালোবাসা। আবির জানতো এই দ্বন্দ্ব এখানেই থামবে না। আগামী দিনগুলোতে তার পরিবার, রাজনৈতিক ক্ষমতাধর, শত্রু সব মিলেই তাকে একটা বড় লড়াই ঠেলে দেবে। আর সাথে বেড়েছে ক্রিস্টোফারের দেওয়া দায়িত্ব। এখন কিন্তু অত্যন্ত তার ভেতরে স্পষ্ট ছিল একটা জিনিস, সে নেহাকে ছাড়বে না, আবার নো ম্যাসিং গ্যাংও ছাড়বে না। কারণ নেহার হাতেই ছিল সেই গ্যাংটি, আর গ্যাংটির ভেতরে লুকিয়ে ছিল জীবনের প্রতিশ্রুতি। আর ক্রিস্টোফার যেন এসে বলেছে, আবির সব দায়িত্ব তোমার। আবির বালিশে মাথা রাখলো। আবির ধীরে চোখ বন্ধ করে। ব্যথা এখন যেন বেড়েছে, কিন্তু ভেতরে এক ধরনের শান্তি কাজ করছে। বাইরে হয়তো ঝড় আসছে, শত্রুর গুলি, রাজনীতির জটিলতা, পরিবারের বিরোধিতা, আবার নো মার্সির হিংস্রতা, কিন্তু ভেতরে সে জানে নেহার হাত ধরে সে এগিয়ে যাবে। কারণ ভালোবাসা মানে কেবল অনুভূতি নয়, ভালোবাসা মানে লড়াইও। আবিরের জীবনে এই কয়েকটা দিন যেন এক অদ্ভুত নীরবতা নিয়ে এলো। হাসপাতালের সাদা দেয়াল, ওষুধের গন্ধ আর মেশিনের বিট বিপ শব্দ সব মিলিয়ে তার চারপাশে তৈরি হলো এক অন্যরকম জগৎ। বাইরের রাজনীতি, ষড়যন্ত্র, মানুষের ভিড় থাকলেও এখানে শুধু নিস্তব্ধতা। তবে রাতে নেহা হাসপাতালে নিয়মিত আসে। দিনভর কাজ, সভা, ফোন কল সব শেষ করে যখন পৃথিবী ঘুমিয়ে পড়তো, তখন নেহা হাসপাতালের দরজা ঠেলে ভেতরে ঢুকত। সে ধীরে এসে চেয়ারে বসে থাকতো আবিরের বিছানার পাশে। আবির ঘুমের ভেতরেও ওকে দেখতে পেত। রাত গভীর হলে মাঝে মধ্যে তার চোখ খুলে যেত, আর প্রতিবারই দেখতো নেহা বসে আছে একই ভঙ্গিতে, চেয়ারে হেলান দিয়ে। কখনো কাগজপত্র পড়তো, কখনো নিঃশব্দে তাকিয়ে আছে আবিরের দিকে, নতুবা আবিরের হাত ধরে আছে।
আবির ক্লান্ত গলায় জিজ্ঞেস করে। তুমি ঘুমাও না কেন? নেহা মুচকি হাসে। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যায়, তবুও সে যেন ভালোবাসাতে একটুও দমবার নয়। সে বলে, তুমি ঘুমাচ্ছ না ঠিকভাবে, আমি কিভাবে ঘুমাই? তুমিই তো বলেছিলে আমি না থাকলে তোমার রাত কাটবে না। কিন্তু আমি চাই না তুমি ভেঙে পড়ো, তোমার কষ্ট হোক, তোমার খারাপ লাগুক। তোর পাগল, এসব কিছুই না, ঘুমাও তো। ও হ্যাঁ শোনো, বলো। নাফিস ছেলেটা তোমাকে অনেক শ্রদ্ধা করে। ছেলেটা বেশ ভালো, আমাকে হাসপাতালে গেট অব্দি পৌঁছে দেয়, গাড়িতে না ওঠা অব্দি দাঁড়িয়ে থাকে, যেন সে কোনো অর্ডার পালন করছে, আর সেই অর্ডারটাই হলো আমাকে দেখাশুনে রাখা। ও এরকমই। আসলে ছেলেটার মা বাবা নেই, এরপর আমার কাছে এসেছিল, একটা কাজ ধরিয়ে দিয়েছিলাম, তারপর থেকে সে এমন আমার সাথে থাকে। তুমি শোও না কেন? নেহার চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখা যায়, যেন এই বসে থাকার মধ্যেই তার শান্তি। দিনের বেলায় কেউ যখন থাকতো না, তখন নাফিস আসে হাসপাতালে আবিরকে দেখতে। রোজ কেউ না কেউ আসে, তবুও নাফিস সাবধানে গোপনে এসে আবিরের সঙ্গে দেখা করে। আজকেও এসেছে। নেহা একটু আগে চলে গেছে। তারপরই নাফিস ঢোকে রুমে। সে এসে দাঁড়িয়ে বলে, স্যার, নো মাসি গ্যাং এখন আপনার হাতে। ক্রিস্টোফার মারা যাওয়ার পরেই সবাই তাকে আছে, আপনার দিকে কি করবো বলেন? আবির অনেকক্ষণ চুপ করে থাকে। তার চোখে তখন ভেসে উঠত নানা প্রশ্ন। সে তো কখনো চায়নি গ্যাংয়ের নেতা হতে, কিন্তু পরিস্থিতি এমনভাবে তৈরি হলো যে এখন সব দায়িত্ব তার উপর এসে পড়েছে। আমি বলবো কি করতে হবে, কিন্তু এখন নয়। আমাকে সুস্থ হতে দাও আগে। আমি জানি আপনি শুধু নেতা নন, আপনি পথও দেখাবেন, তবে সাবধান থাকবেন, চারপাশে অন্ধকার নেমে আসতে পারে যে কোনো সময়। আবির মুচকি হাসে, কারণ ক্রিস্টোফারের এমন ঘোষণায় আবিরকে সবাই খুঁজছে। ওদিকে আবিরের মা ফারিনা প্রতিদিন ছেলের কাছে আসতেন, তবে তিনি নেহাকে প্রায় এড়িয়ে যেতেন। হাসপাতালের করিডোরে দুজন মুখোমুখি হলেও ফারিনা এমন ভান করতেন যেন নেহাকে দেখেননি। ঠান্ডা দৃষ্টি নিঃশব্দ উপেক্ষা নিয়ে চলে যেত। নেহা এই অবহেলাকে গায়ে মাখে না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পায়। নেহা একদিন চুপচাপ দাঁড়িয়ে আবিরকে বলছিল, বিয়ের আগেই শাশুড়ি বউয়ের লড়াই শুরু হয়ে গেল মনে হচ্ছে। কেমন হবে বলো তো এমন যুদ্ধ? আবির কষ্টে হাসে। নেহা ঠিকই বলেছে। হাসি থামিয়ে আবির বলে, সময় লাগবে ঠিক হতে। মা তোমাকে বুঝবে, তোমাকে দেখে ভয় পায়, হয়তো ঈর্ষাও করে। একটু বেশি ভালোবাসতো তো আমাকে, তাই। নেহা চুপ করে তাকিয়ে থাকে আবিরের দিকে। সে বুঝতে পারে না কি বলা দরকার। সেদিন বিকেলে হাসপাতালের কক্ষটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত। নেহা তখনও আসেনি। ফারিনা একটু আগেই বাড়ি গেছেন। আলফাস হয়তো কোথাও আছেন, তবে রুমে নেই। হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকলো এক নার্স, মুখে মাস্ক পরা, হাতে কিছু ফাইল আছে। আবির প্রথমে ভাবলেও স্বাভাবিক চেক আপ, কিন্তু নার্সের আচরণ ছিল অদ্ভুত। সে রিপোর্ট দেখার ভান করতে করতে ধীরে আবিরের কাছে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ পকেট থেকে একটা ছবি বের করে তার হাতে ধরিয়ে দেয়। আবির ভ্রু কুঁচকে ছবিটার দিকে তাকালো। একটা জনসভার ছবি, নেহার জনসভা এটা। মঞ্চের সামনে অগণিত মানুষ দাঁড়িয়ে আছে। ভিড়ের ভেতরে এক ব্যক্তির মাথার চারপাশে লাল গোল চিহ্ন আঁকা। আবির বিভ্রান্ত হয়ে নার্সের দিকে তাকালো। নার্স নিচু স্বরে বলল, দেখতে পাচ্ছেন গোল চিহ্ন দেওয়া মানুষটাকে? হ্যাঁ। এই মানুষটা আপনাকে গুলি করেছে। আবির স্তব্ধ হয়ে গেল। কপাল কুঁচকে তাকায় নার্সের ড্রেস আপে থাকা অচেনা মেয়েটির দিকে। কি বললেন? লোকটা হোম মিনিস্টারের দলের লোক, পেশাদার শার্প শুটার। এর আগেও একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু দলের ছত্রছায়ায় আমরা কিছু করতে পারিনি। সে কিন্তু সানোয়ারের দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকের লোক। সাদিক? হ্যাঁ, সানোয়ারের ছোট বউয়ের ছেলে। আবির আরও বিভ্রান্ত হয়ে পড়ে। খেলা তাহলে শেষ হয়নি, কিন্তু মেয়েটিকে? সাথে সাথে আবির প্রশ্ন করে, তবে আমরা মানে? আপনারা কারা? নার্স কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, গতকাল লোকটা মারা গেছে এনকাউন্টারে। এত গোপনে ঘটেছে যে আমিও আগে কিছু জানতে পারিনি। কিন্তু সাবধান মিস্টার আবির, আপনার ওপর আবারও হামলা হবে। এবার তারা ভুল করবে না। আপনি কে? এসব কি বলছেন আমাকে? আপনি হয়তো আমাকে চিনবেন না, তবে এমন একজনকে চেনেন যিনি আমাকে চেনেন। আবির কাপা গলায় বলল, কে? আমি রিদির বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করেছি। রিদি বিদেশে চলে যাওয়ার আগে আপনার ব্যাপারে বলেছিল আমাকে। আমি এখন ডিভিতে কাজ করি। আবির অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে। সে বুঝতে পারছে না কি বলবে। একদিকে আন্ডারওয়ার্ল্ড সিস্টেমের কাজ বন্ধ, বড় বড় মাফিয়ারা খুঁজছে নতুন লিডারের থেকে পরামর্শ নেবে বলে। অন্যদিকে হোম মিনিস্টার নেহাতও তার সাথে আছে। আবার যুক্ত হলো
ডিবি পুলিশ। উফ, আবিরে যেন ঘাম ঝরতে শুরু করে। নার্স আবার বলল, আচ্ছা, হাতে আমার সময় নেই, আপনাকে শুধু সাবধান করতেই এসেছি। আপনার প্রতিপক্ষ অনেক শক্তিশালী, ক্ষমতাবান। আমি হয়তো তেমন কিছু করতে পারবো না, তবে সতর্ক থাকতে পারবেন অন্তত। এই বলে নার্স দ্রুত বেরিয়ে গেল। নার্স চলে যাওয়ার পর আবির বিছানায় বসে। তার বুকের ভেতর ধকধক করছে। রিদির নাম শোনার পর তার ভেতরে হাজার প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। রিদি তার পুরনো পরিচিত, যাকে সে ভেবেছিল চিরতরে হারিয়ে গেছে, সে নাকি এই নার্সকে তার কথা বলেছে। আরও বড় প্রশ্ন, যে লোকটা তাকে গুলি করেছে সে নেহার রাজনৈতিক দলের ভেতরকার মানুষ। না, এটা বিশ্বাস করা যায় না। সাদিককে নেহা কখনো এমন কিছু হতে দেবে? আবির মাথা ঝাঁকালো। না, এটা মিথ্যে, অবশ্যই মিথ্যে। কোনো মাইন্ড গেম হবে। নিজের ভাবনাতে প্রশ্ন থাকলেও ভেতরে ভেতরে একটা ভয় তাকে গ্রাস করতে থাকে। যদি সত্যি নেহার দলের ভেতরে কেউ তার মৃত্যু চায়। হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকালো আবির। সন্ধ্যা নেমে আসছে, আলো আঁধারের খেলা। মনে হলো অদৃশ্য কোনো ছায়া তাকে ঘিরে রেখেছে। শত্রু সামনে থেকে আক্রমণ করছে না, কোথাও অদৃশ্য থেকে, অন্ধকার থেকে আঘাত হানছে। আর সে জানে না কাকে বিশ্বাস করবে, কাকে নয়। শুধু একটা কথায় কানে বাজতে লাগলো, আপনার ওপর আবারও হামলা হবে। এবার তারা ভুল করবে না। আবির জানল তার সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। তবে সুস্থ না হওয়া অবধি আবির কিছুই করতে পারবে না, কারণ নেহা জেনে গেলে তার ব্যাপারে সব খারাপ হবে তখন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আবিরের শরীর সুস্থ হতে মাসখানেক সময় লাগছে। বাহির থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতর ভেতর সে জানতো শরীর এখনো দুর্বল। দীর্ঘদিনের ওষুধ, ঘন ঘন ডাক্তারের চেক আপ আর বিশ্রামের মধ্যে কেটে যাচ্ছিল তার দিন। আবির বাসায় বসে সময় কাটাতো বই পড়ে, টিভি দেখে আর মাঝে মধ্যে অনলাইনে ব্রাউজিং করে। বাইরে যাবার অনুমতি তখনও ডাক্তার দেয়নি, অথচ তার চারপাশের বিশ্ব বদলে গেছে অদ্ভুতভাবে। আগে সে ছিল শুধু এক সাধারণ বিশ্ববিদ্যালয়ের লেকচারার, কিন্তু এখন সে জনতার আলোচনার, দেশের খবরের শিরোনামে, ছাত্রদের অনুপ্রেরণায় পরিণত হয়েছে। আবির অবাক হয়ে দেখত কিভাবে জনতা তার গল্প নিজের মতো করে বানিয়ে নিয়েছে। সবচেয়ে জনপ্রিয় গল্প ছিল সেদিনের গুলিবর্ষণের আসল লক্ষ্য নেহা। আবির তা টের পেয়ে নিজের শরীর পেতে দিয়েছে, নিজের প্রাণ বিসর্জন দিয়ে নেহাকে রক্ষা করেছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় এই কাহিনী ছড়িয়ে পড়েছে, অনেক পেট্রোলেও প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকর্মী আর ছাত্রছাত্রীরা গর্বের সঙ্গে তাকে ট্যাগ করে পোস্ট দিচ্ছে, আমাদের স্যার, আমাদের নায়ক। আবির ভেতর ভেতর একটু হেসে ফেলল, কারণ আসল সত্যি এত সরল ছিল না। কিন্তু সে বুঝতে পারে মানুষ সত্যকে যতটা ভালোবাসে, গল্পকে ভালোবাসে তার চেয়ে অনেক বেশি। আর এই গল্পই তাকে সাধারণ শিক্ষক থেকে জনতার কাছে নায়ক বানিয়ে দিল। হাসপাতালে থাকার সময় থেকে অনেক বিশিষ্ট মানুষ তাকে দেখতে এসেছিল, সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনের নামী মুখ, সবাই যেন হঠাৎ আবিরকে চিনে ফেলল। বাসায় ফেরার পরও অবিরাম আসতে লাগলো মানুষজন, শুভেচ্ছা জানাতে, ছবি তুলতে অথবা নিছক তার পাশে দাঁড়াতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাস থেকে ডেলিগেশন নিয়ে আসতো, তারা আবিরকে দেখতো এক আইকন হিসেবে, যিনি শিক্ষকের মর্যাদার পাশাপাশি সাহসী প্রতিরোধের প্রতীক। একদিন হঠাৎ এলো ছাত্রনেতা কামাল আফসার। আগে তার সঙ্গে আবিরের মতবিরোধ ছিল, সে কামাল এখন হাসি মুখে এসে হাত বাড়ালো। স্যার, যা হয়েছে সব বলে যাই, এখন সামনে এগোনোর দরকার। আবির অবাক হলেও কিছু বলল না। কামাল আরেকটু ঝুঁকে বলল, ক্যাম্পাসে আপনার নিরাপত্তা আমার দায়িত্ব, আপনি নিশ্চিন্তে থাকুন, আর কোনো হামলা হবে না। আবির মনে মনে ভাবল, যার হাতে ছাত্র রাজনীতির সব খেলনা, তার কাছ থেকে এমন আশ্বাস কতটা বিশ্বাসযোগ্য। আবির আরও লক্ষ্য করে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে নেহার মধ্যে। আগে নেহা আবিরের সঙ্গে দেখা করতে আসতো নিজেকে আড়াল করে, যেন তার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ না হয়, মানে নিজেকে একদম ঢেকে আসতো। কিন্তু এখন কোনো রাগ ঢাক নেই। বাসার সামনে সবসময় দাঁড়িয়ে থাকতো পুলিশের গাড়ি। প্রতিদিন রাতেই নেহা এসে হাজির হতো।
কখনো খাবার নিয়ে আসতো, কখনো শুধু সময় কাটাতে আসতো। রাতের খাবার তারা প্রায় একসাথে খেত। হাসপাতালে যেমন প্রতি রাত কাটাতো নেহা আবিরের পাশে, বাসায় ফিরেও সেই অভ্যাস ছাড়েনি। ফারিনা মানে আবিরের মা এই বাড়তি নিরাপত্তা সহ্য করতে পারে না। একদিন তিনি বিরক্ত হয়ে নেহার সামনেই বললেন, আমার পেছনে সবসময় পুলিশ লেগে থাকে, এটা একদম ভালো লাগে না। আবির ভেবেছিল নেহা চুপ হয়ে শুনবে, কিন্তু আশ্চর্যজনকভাবে নেহা কঠিন গলায় জবাব দিল, আপনি পছন্দ করেন বা না করেন, এটা আমিই করব। আমি ছিলাম যখন আমি রক্তাক্ত অবস্থায় আমার সামনে পড়েছিল। এত ক্ষমতা থাকার পরেও আমি কতটা অসহায় ছিলাম সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি সেই অবস্থাটা আর হতে দিব না, কোনোভাবেই না। আবির আর আপনাদের সবার নিরাপত্তা এখন আমার কাছে। আমার প্রিয়জন, পরিবার সবার আগে, বুঝলেন? নেহার কণ্ঠে ছিল ভয় আর দৃঢ়তার মিশ্রণ। ফারিনা কিছুক্ষণ তাকিয়ে থেকে আর কিছু বললেন না। এরপর থেকে তিনি নেহাকে সহ করে নিতে শুরু করে। বাড়ির পরিবেশটা যেন সেই পরিচিত দৃশ্য, যেখানে ছেলে নিজের পছন্দের ভালোবাসা বেছে নিয়েছে। মা সেটা মেনে নিতে পারেনি, কিন্তু প্রকাশ্য বিরোধ করতেও পারছেন না। আবির ধীরে ধীরে বুঝতে লাগলো সে আর আগের মানুষ নেই। আগে সে শুধু ছাত্রদের ক্লাস নিত, গবেষণা করত, শান্ত জীবন চাইত, কিন্তু এখন সে জনতার চোখে নায়ক। সবাই তো তা চেনে তাকে। আর এই পরিচিত সাথে এসেছে দায়িত্ব, রাজনীতির ষড়যন্ত্র। সে জানতো না এই জনপ্রিয়তা আশীর্বাদ নাকি অভিশাপ। এইসব দৃশ্যের আড়ালে লুকিয়ে ছিল এক অদৃশ্য জগৎ, যেটার নাম নো ম্যাসিং গ্যাং। ক্রিস্টোফারের মৃত্যুর পর গ্যাংয়ের নেতৃত্ব কার্যত চলে এসেছে আবিরের হাতে, যদিও সে নিজে কখনো আনুষ্ঠানিকভাবে তা মেনে নেয়নি। নাফিস বারবার এসে বলে, স্যার, সবাই আপনাকে নেতা মানে, এখন থেকে নির্দেশ আপনাকেই দিতে হবে। এখন আমি সেরে উঠছি, তুমি সামলাও। কিন্তু ভেতর ভেতর সে জানতো একদিন তাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এখন আবিরের জীবনে গ্যাং শুধু অস্ত্র আর টাকার খেলা নয়, সেখানে যুক্ত হয়েছে রাজনীতি, প্রভাব, প্রতিপক্ষের দমন, সাথে ডিবি পুলিশও আছে। প্রোটোকলের কথা তো বাদই দিল। রাতে নাফিস গোপনে এলো, আবিরের রুমের দরজা বন্ধ করে ফিসফিস করে বলল, স্যার, খবর এসেছে যারা আপনাকে মারতে চেয়েছিল তারা এখন থেমেনি। এনকাউন্টারে মারা যাওয়া সাব শুটার ছিল শুধু শুরু। এবার আঘাত আসবে আরো বড় জায়গা থেকে। তাহলে তাহলে আমাদের প্রস্তুত হতে হবে। আপনি এখন শুধু শিক্ষক নন, আপনি নায়ক হয়ে গেছেন। মানে আপনার মুখটা এখন ভাইরাল। আপনার নিজস্ব শত্রু তো দেশের বাইরে থাকে, কিন্তু এখানে শত্রু সব নেহা। তাই ওরা শত্রু সেটা মানতে পারছে না, তারা আবার আঘাত করবে, আর সেই আঘাত ঠেকানোর দায়িত্ব আমাদের। আবির চুপ করে তাকিয়ে রইল নাফিজের দিকে। তার সামনে যেন ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে যাচ্ছে। রাত হয়েছে। নেহা রান্নাঘর থেকে রাতের খাবার সাজাচ্ছিল। ফারিনা নীরবে বসেছিলেন এক পাশে। আবির জানালার দিকে তাকিয়েছিল। সে ভাবল, একদিকে আলো, যেখানে নেহা তার পাশে, পরিবারে তাকে ঘিরে জনতা তাকে ভালোবাসে, আর অন্যদিকে অন্ধকার, যেখানে আছে ষড়যন্ত্র, শত্রু, নো ম্যাসিং গ্যাংয়ের রক্তমাখা বাস্তবতা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে আবির। এখনও জানে না কোন পথে এগোতে হবে, কিন্তু ভেতর ভেতর বুঝতে পারছে আসন্ন ঝড় থেকে পালানো যাবে না। তবে আবির বুঝে গেছে তার এখন কি করতে হবে। নেহা বসেছিল তার অফিসের কেবিনে। চারপাশে দেশের নামকরা রাজনৈতিক নেতারা, সবাই গুরুগম্ভীর মুখে টেবিল ঘিরে বসে আছে। পরিবেশটা টান টান। আজকের মিটিং খুব জরুরি। দেশের আইন শৃঙ্খলা নিয়ে সবাই আলোচনা করছে। ঠিক তখনই নেহার ল্যাপটপ থেকে একটি শব্দ ভেসে এলো, ট্রিং। জিমেইলের নোটিফিকেশনের টোন। নেহা এক মুহূর্ত থমকে গেল। এত ভীষণ গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝে সে সাধারণত মেল খোলে না, কিন্তু ভেতরের এক অদৃশ্য টান তাকে বাধ্য করলো চেক করতে। মেলটি ওপেন করার সাথে সাথেই তার বুকের ভেতর ধাক্কা খাওয়ার মতো অনুভূত হলো, কারণ প্রেরক নো ম্যাসিং গ্যাং। নেহার চোখ দ্রুত স্ক্রিনের দিকে ছুটে গেল। সেখানে লেখা, যদিও আপনার ব্যক্তিগত মানুষ জড়িয়ে আছে আপনার রাজনৈতিক জীবনে, তাই দেশের সব ধরনের ক্রাইম বন্ধ করুন। চাইলে আমরা পারি সেটা করতে, কিন্তু এটা আপনার কাজ।
মাত্র কয়েক লাইন, কিন্তু এই অল্প কথার ভেতরেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর ইঙ্গিত। ব্যক্তিগত মানুষ, এই কথার মানে কি আবিরকে বোঝানো হচ্ছে? তাহলে কি গ্যাং এখনো তাদের গতিবিধি নজরে রাখছে? নেহার মনে হলো মেইলের প্রতিটি অক্ষর যেন তার হৃদয়ে ছুরির মতো বিচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য সে পুরোপুরি স্থির হয়ে গেল। মিটিংয়ে থাকা অন্যরা যদিও তা টেরও পেল না। ইমেলটা পড়ে নেহার চোখ হঠাৎই কঠিন হয়ে ওঠে। ভেতর ভেতর ঝড় বইছে, কিন্তু বাইরে প্রকাশ পেল না। সে গভীর নিঃশ্বাস নিল, ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে ধীরে ধীরে মুখ তুলল সবার দিকে। তারপরই কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে উঠল, দেশ থেকে সব অপরাধ দূর করতে হবে আমাদের। কোনো প্রস্তাব নয়, কোনো আলোচনার আমন্ত্রণ নয়, এ যেন সরাসরি নির্দেশ। রাজনৈতিক নেতারা একে অপরের দিকে তাকালেন। তারা জানতেন নেহার ভেতরে কি এক শক্তি কাজ করছে। তার কণ্ঠে এমন দৃঢ়তা আগে কখনো শোনা যায়নি। আসলে নেহা বুঝে গিয়েছিল এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই। নো মেসিং গ্যাং তার জীবনকে ঘিরে রেখেছে, আবিরকে ঘিরে রেখেছে। তারা ইঙ্গিত দিচ্ছে, চাইলে দেশের অপরাধ জগৎকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু নেহা জানতো অপরাধ দমন যদি অপরাধীদের শর্তে চলে, তবে সেই শান্তি আসলে অশান্তিরই আরেক রূপ। তাই মেলটা তার জন্যই হুমকি হওয়ার পাশাপাশি ছিল এক প্রকার সতর্কবার্তা, আর সেই সতর্কতা তাকে আরও শক্ত করে তুলল। মিটিংয়ের ভেতর অন্যরা তখন নেহার ঘোষণা ব্যাখ্যা খুঁজতে ব্যস্ত, কিন্তু নেহার মাথায় বাজছিল শুধু একটাই প্রতিধ্বনি, এখন সময়, অপরাধকে পুরোপুরি দমন করতে হবে, না হলে আবির আবারও বিপদে পড়বে। তার চোখ আগুন জ্বলছিল, কিন্তু সেই আগুনকে লুকিয়ে রেখে সে ঠান্ডা গলায় মিটিং চালিয়ে যেতে থাকে। হাসপাতাল থেকে ফিরে আসার পর আবিরের জীবন ধীরে ধীরে নতুন ছন্দে ফিরেছে। তার শরীর এখন অনেকটাই সেরে উঠেছে। যদিও ডাক্তাররা সাবধান করে দিয়েছে চাপ কম নিতে হবে, কিন্তু উত্তেজিত হওয়া যাবে না। তবু আবির জানে সে আগের মতো একেবারেই নেই। নতুন আরেকটা ব্যাপার তার দৃষ্টি এড়ায়নি, সেটা হচ্ছে দেশের সামগ্রিক ও পরিস্থিতির পরিবর্তন। যেন হঠাৎ করে পুরো পরিবেশটা পাল্টে গেছে। যে দেশে গুম, খুন আর ছিনতাই প্রতিদিনের খবর ছিল, সেই দেশেই এখন হঠাৎ সব কিছু নিয়ন্ত্রণে চলে এসেছে। মানুষ রাতে রাস্তায় হাঁটতে পারছে, বাসার সামনে গেট বন্ধ করে ঘুমানোর ভেতরে সেই পুরনো ভয়টা কমে আসছে। প্রথম দিকে আবির ভেবেছিল হয়তো এ কেবল কাকতালীয়, কিন্তু টানা কয়েক সপ্তাহ ধরে পত্রিকায় একই সংবাদ দেখে সে বিস্মিত হয়ে গেছে। অপরাধের হার সত্যি কমে এসেছে, আর এই পরিবর্তনের আড়ালে কে আছে তা আন্দাজ করা খুব কঠিন ছিল না। নেহা তার ফেসবুক অ্যাকাউন্টে একটা দীর্ঘ পোস্ট দিল। সেখানে সে লিখেছে, যখন নিজের চোখের সামনে কাছের মানুষ রক্তাক্ত হয়ে পড়ে থাকে না, তখন বোঝা যায় নিরাপত্তাহীনতা কি জিনিস। আমি সেটা দেখেছি, বুঝেছি, অনুভবও করেছি। আমি চাই না দেশের কোনো মানুষকে সেই অনুভূতি দিয়ে যেতে হোক। তাই আমি চেষ্টা করছি যেন অন্য কারোর জীবনে এমন দুঃসহ মুহূর্ত না আসে। এই পোস্ট ভাইরাল হয়ে যায়, হাজার হাজার মানুষ শেয়ার করে, মন্তব্য করে লাখ খানিক। কারো কাছে নেহা হয়ে উঠল দেশের সাহসী কণ্ঠস্বর, আবার কারো কাছে সে ছিল কঠোর হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রতীক। আবির নীরবে পোস্টটা পড়ে, মনে মনে স্বীকার করে নেহা বদলে গেছে। আগে যাকে দেখতো রাজনীতির অঙ্গনে হিসাবি আর কিছুটা সংযত, এখন সে অনেক ধীর, অনেক বেশি শক্তিশালী। প্রতিদিন রাতেই নেহা আসতো আবিরের বাসায়, কখনো খাবার নিয়ে, কখনো শুধু সময় কাটাতে। তারা বসে চুপচাপ গল্প করত। আবির তার জীবনের ভেতরের দ্বন্দ্বগুলো খুলে বলতো না, কিন্তু নেহা যেন অনুভব করতে পারত। এক রাতে আবির তাকে জিজ্ঞেস করলো, তুমি সত্যি ভেবেছিলে একদিন এমন পরিবর্তন ঘটাতে পারবে? পরিবর্তন হঠাৎ করে আসে না আবির, তবে একটা আঘাত মানুষকে বদলে দিতে পারে। তোমার রক্ত আমাকে নতুন ভাবতে শিখেছে। এখন আমি জানি কি করতে হবে। আবির তার চোখের দিকে তাকিয়ে রইল। সেখানে ছিল অদ্ভুত এক জেদ, আবার
কোমলতার ঝিলিকও। তবে নেহা জানে তার গাইড করে নো ম্যাসিং গ্যাং যতই পরিস্থিতি শান্ত হতে লাগলো ততই সংবাদপত্রে নতুন একটা বিষয় চোখে পড়তে থাকে। বিরোধী দলের নেতা কর্মীরা যেন একের পর এক সমস্যা জড়িয়ে যাচ্ছে। কেউ হঠাৎ গ্রেপ্তার হচ্ছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে, কারো বিরুদ্ধে দুর্নীতির মামলা খুলে বসেছে। পত্রিকার শিরোনামে বারবার উঠে আসছে অভ্যন্তরীণ কোন্দলে বিপাকে বিরোধী দল। আবির বুঝতে পারছিল দৃশ্যপটটা একপেশে হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা ঠিক হলেও অন্য দিকটা যেন ভারসাম্য হারাচ্ছে। রাত ছিল একেবারেই নীরব। আবিরের শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তবুও সে এখন নিয়মিত বাসায় থাকে। একঘেয়ে দিনগুলো বই পড়া, টিভি দেখা আর মাঝে মাঝে নেহার সাথে কাটানোর সময় শেষ হয়। তার চারপাশে সবকিছু যেন নতুন করে সাজানো, কিন্তু ভেতরে ভেতরে সে অদ্ভুত এক শূন্যতার মধ্যে ডুবে থাকে। সেই রাতে হঠাৎ তার কাছে কুরিয়ার করে আসা রহস্যময় ফোনটা বেজে উঠল। অজানা এক নাম্বার। আবির খানিকটা দ্বিধায় পড়ে, তবুও কল রিসিভ করে সে। ওপাশ থেকে এক নারী কণ্ঠ শোনা গেল। আপনি বাসায় আছেন না এখন? আবির গম্ভীর স্বরে উত্তর দিল, হ্যাঁ আছি। আপনাদের বাসার ছাদে আসুন। কথা শেষ হতেই লাইন কেটে গেল। কিছুক্ষণ আবির ফোনের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরে কেমন অদ্ভুত একটা চাপা অস্বস্তি জমে ওঠে তার। তবে আর দেরি না করে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে থাকে। ছাদে উঠে চারপাশে তাকাতেই আবির দেখতে পেল এক মেয়েকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অন্ধকার আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। মেয়েটি সিঁড়ির ঘরের দরজার কাছে এসে থামলো, হাত দিয়ে ইশারা করলো আবিরকে ওইখানে দাঁড়াতে। আবির লক্ষ্য করলো মেয়েটি সেই একই চেহারা, সেই একই চোখ যে সেদিন হাসপাতালে নার্স সেজে এসেছিল। তার বুকের ভিতর কেমন যেন ধপ করে উঠল। আপনি বিস্মিত স্বরে বলল আবির। আজকে এভাবে বাসায় চলে এলেন? আজকে তো নেহা জেনে যাবে। মেয়েটি ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো, তারপর বলল, জানতে পারে, তবে না জানার সম্ভাবনাই বেশি। আপনাদের বিল্ডিংয়ের 8C ফ্ল্যাটে ফকরুদ্দিন সাহেব থাকেন। তাকে জিজ্ঞাসাবাদ করার অজুহাতে এসেছি, তবে আমার আসল উদ্দেশ্য আপনি বুঝতেই পারছেন। আবির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল, আপনার নাম জানা হয়নি। তুষি, ডিবি অফিসার। ও, আপনি তাহলে কুরিয়ারে ফোন পাঠিয়েছেন? হ্যাঁ। ও, তবে সেদিন হাসপাতালে আপনি যা বলেছিলেন আমার বিশ্বাস হয়নি। তুষি দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল, তারপর বলল, না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি মিথ্যা বলিনি। তুষি একটু ঝুঁকে আবিরের দিকে তাকালো, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আপনার কখনো মনে হয়নি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন নারী হঠাৎ কেন একজন সাধারণ লেকচারারকে ভালোবাসবে, প্রেম করবে? এই প্রশ্নটা আপনার মাথায় একবারও আসেনি? আবির থমকে গেল। আবিরের মাথায় প্রশ্নটা আসেনি তা নয়, বহুবার এসেছে। তবে নেহার চোখের দিকে তাকালে আর আচরণ দেখলে মনে হতো সব সত্যি বাস্তব। সে একবার আস্তে করে বলল, নেহা বলেছিল আমার সেদিনকার আচরণই তাকে আকৃষ্ট করেছিল। তুষি হালকা হেসে মাথা নেড়ে বলল, মানুষ মানুষকেই পছন্দ করে, এটা সত্যি, কিন্তু নেহা ম্যামের টার্গেট ছিল আলাদা। ইয়াং জেনারেশনের সমর্থন পাওয়া, এটাই আসল উদ্দেশ্য ছিল তার। এখনকার ছেলেমেয়েরা প্রেম করে, ঘুরে বেড়ায়, একে অপরের সঙ্গীকে নিয়ে প্রকাশ্যে চলে। নেহা যদি তাদের মতো আচরণ করে, একজন মন্ত্রী হয়েও প্রেমিকের সাথে ঘোরাফেরা করে, তাহলে তরুণ প্রজন্ম তাকে নিজেদের মতো ভাববে। ভোটের মাঠে, রাজনীতির মঞ্চে এটা বিশাল একটা শক্তি। কথাগুলো শুনে আবির কিছু বলতে পারল না। তার বুকের ভেতরে হাহাকার জমে উঠল। তুষি আবার বলল, আমি বলছি না যে নেহা খারাপ হোম মিনিস্টার, বরং আমার দেখা সবচেয়ে সেরা। তার জন্যই পুলিশ বাহিনী এতটা স্বচ্ছ হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে সে সবসময় ব্যক্তিগত সম্পর্কগুলো খোলামেলা রাখে। তুষি একটু থামলো। আবির যেন নির্বাক দর্শকের মতো শুনছে তুষির কথা। হঠাৎ তুষি নিচু গলায় বলল, তবে একটা সত্যি আমি ভুলতে পারি না, হৃদির সাথে নেহা যা করেছে সেটা আমি মেনে নিতে পারি না। হৃদির কথা শুনতেই আবির চমকে উঠল। হঠাৎ হৃদির কথা কেস বলল মেয়েটা। আবির প্রশ্ন করে, হৃদির সাথে কি করেছে নেহা? তুষির চোখে তখন ব্যথার ছায়া। তারপর আবির তুষির দিকে তাকিয়ে আছে। তুষি বলে, হৃদিকে নেহা ম্যাম দেশ ছাড়তে বাধ্য করেছে। আপনি হয়তো জানেন না, হৃদি আপনাকে সত্যিই পছন্দ করত। আমার সাথে ওর কথা হতো, এখনও হয়।
তাকে স্কলারশিপ দিয়ে দেশের বাইরে পাঠানো হয়েছে। এমন ব্যবস্থা করা হয়েছে যাতে সে অন্তত 5 বছর দেশে ফিরতে না পারে। আবির এক দৃষ্টিতে তুষির দিকে তাকিয়ে রইল। তুষি থামলো না, সে বলতে থাকে, রিদির বিশ্ববিদ্যালয়ের নিয়োগটাও খুব স্বচ্ছ ছিল না। ও হয়তো আপনার জন্য সেটা ছেড়েও দিত, কিন্তু ওর বাবার জন্য সব মেনে নিয়েছে। তার বাবা একজন সরকারি কর্মকর্তা। কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সব প্রমাণই ছিল। রিদিকে স্পষ্ট জানানো হয়েছিল যদি সে বিদেশে না যায়, বিশেষ করে আপনার সাথে সম্পর্ক না ছিন্ন করে, তবে তার বাবার বিরুদ্ধে কড়া তদন্ত শুরু হবে। কমপক্ষে 10 বছর জেল খাটতে হবে তার বাবাকে। রিদির আর কি করার ছিল, তাই বাধ্য হয়ে রিদি চলে গেছে। আবির মনে হলো মাটি সরে যাচ্ছে তার পায়ের নিচ থেকে। তার ঠোঁট শুকিয়ে গেছে, কিন্তু বলতে পারল না। তুষি ওর ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, আমার এখন যেতে হবে, তবে সাবধান থাকবেন। আপনার উপর আবার হামলা হতে পারে। প্যারালাল সমর্থন নেহা পেয়ে গেছে। এখন তার দরকার সিম্প্যাথি সাপোর্ট, আর আপনি হচ্ছেন সবচেয়ে বড় টোপ। আমি আপনাকে বাঁচাতে পারবো না, আমার সে ক্ষমতা নেই, তবে সতর্ক করতে পারলাম। আচ্ছা, একটা প্রশ্ন করি। করুন। আমার বিষয়ে আপনি বা নেহা কিংবা রিদি কতটুকু জানে? এই যে আপনি খুবই সাধারণ একজন ভার্সিটির টিচার, এর বেশি আপনার আর পরিচয় ছিল না, এখন হয়েছে নেহার কারণে। ও আচ্ছা। সাবধানে থাকবেন। নেহা ম্যাম যেটা চায় তা হাসিল করে ছাড়ে। এসব বলেই তুষি চলে গেল। ছাদের অন্ধকার একা দাঁড়িয়ে রইল আবির। তারপর ধীরে ধীরে সিঁড়িতে বসে পড়ে। তার বুকের ভেতর তখন অদ্ভুত শূন্যতা। নিয়া সত্যি কি এমন করতে পারে? তার চোখের দিকে তাকালে তো আবির সবসময় ভালোবাসে অনুভব করেছে। তবে এ যদি সত্যি হয়, তবে সেই ভালোবাসা কি কেবল নাটক? আবিরের মনের ভেতর দুই রকম কথা বাজতে থাকে। একদিকে ভাবে না, তুষি মিথ্যা বলছে, রিদিকে দিয়ে পাঠিয়েছে আমাকে বিভ্রান্ত করার জন্য। অন্যদিকে ভাবে তুষি মিথ্যে বলার কি দরকার, রিধিও লাভ নেই। আসলে রিধিই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি তাকে ছাড়িনি। আবির হাঁটুর উপর মাথা রেখে বসে থাকলো অনেকক্ষণ। তার ভেতর যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। সত্য মিথ্যার ভেতরে আটকে সে বুঝতে পারছিল না কোন পথে যাবে। রাত তখন গভীর, চারপাশে সব চুপচাপ, কিন্তু আবিরের ভেতরে ছিল প্রচণ্ড কোলাহল। সে জানতো তার সামনে খুব কঠিন সময় অপেক্ষা করছে। নেহার প্রতি ভালোবাসা আর বিশ্বাস ভেঙে গেলে তার পৃথিবী ভেঙে পড়বে। কিন্তু তুষির কথা যদি সত্যি হয়, তবে নেহা তাকে কেবল রাজনীতির দাবার গুটি বানিয়ে ব্যবহার করেছে। আবির চোখ বন্ধ করলো। বুকের ভেতরে কেবল একটি প্রশ্নই প্রতিধ্বনি হচ্ছিল, নেহার মনে আমার প্রতি ভালোবাসা কি সত্যি সত্যি, নাকি সবটাই রাজনীতির খেলা? রাতটা ছিল শান্ত, বাহিরে হালকা বাতাস বইছিল, তবে আবিরের বুকের ভেতর সেই শান্তির ছায়া নেই। গত সপ্তাহ ধরে তুষির বলা কথাগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মনের ভেতর অদ্ভুত এক দ্বন্দ্ব। নেহা কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি সবটাই নিছক রাজনীতির খেলা? অবশ্য আবির নিজেকে শপথ করেছিল, কোনো কিছু বিশ্বাস করার আগে প্রমাণ চাই। চোখে না দেখলে, কানে না শুনলে সে কাউকে বিশ্বাস করবে না, আবার পুরোপুরি অবিশ্বাসও করবে না। সুযোগটা এলো হঠাৎ করেই। সেদিন রাতে নেহা আবিরের ফ্ল্যাটে আসে। কিছুক্ষণ গল্পগুজবের পর নেহা বলল, শাওয়ারটা নিয়ে আসি, তারপর ডিনার করবো। আবির জানতো নেহা একবার বাথরুমে ঢুকলে অন্তত 1 ঘন্টার আগে বের হবে না। সে খুব যত্ন করে সময় নিয়ে গোসল করে। আবিরের চোখ তখন পড়ে নেহার ল্যাপটপ ব্যাগের দিকে। ছোট্ট কালো ব্যাগটা টেবিলের উপর রাখা। বুকের ভেতরে ধক করে উঠল আবিরের। সুযোগ এসেছে, কিন্তু ঝুঁকি ভয়ঙ্কর। সে ধীরে ধীরে ল্যাপটপটা বের করে অন করলো, কিন্তু আবির হতাশ হয়, কারণ স্ক্রিনে ভেসে উঠল পাসওয়ার্ড বক্স। আবির ঠোঁট কামড়ে হতাশ হলো। আরে বোকা, এটা তো আগেই বোঝা উচিত ছিল। মনে মনে গালে দিল নিজেকে। নাফিসকে এখন কল করলে সমস্যা হবে, হ্যাক করলে আরও বেশি সমস্যা হবে, কারণ নেহা আবিরের এখানে ছাড়া তার বিশেষ প্রয়োজনীয় জিনিস কোথাও নিয়ে যায় না। আবির ল্যাপটপ বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখন মাথায় এক বুদ্ধি এলো। কেন যেন নিজের নামটাই লিখলো সে, ABIR। ক্লিক করতেই লক খুলে গেল। আবির স্তব্ধ হয়ে গেল। ও আমার নামকে পাসওয়ার্ড বানিয়েছে, এত ভালোবাসে।
কথাটা ভাবতেই আবিরের বুকের ভেতর অদ্ভুত শিহরণ বয়ে গেল। সত্যিই তো, যে মেয়ে ভালোবাসে সেও হয়তো এরকম করতে পারে। আবার মনে হলো এটাও কি অভিনয়ের অংশ? দ্বিধা সরিয়ে ফাইল এক্সপ্লোরার খুলল আবির। শুরুতেই কিছু সাধারণ ফাইল, প্রেজেন্টেশন, অফিসিয়াল নোটস, ডকুমেন্টস দেখতে পায়। এগুলো দেখে কিছু বোঝার নয়। তারপর হঠাৎ চোখে পড়ল এক ফোল্ডার, নাম লেখা, রেকর্ডিং। আবিরের শ্বাস আটকে গেল। কিশোর রেকর্ড হবে? ফোল্ডারের ভেতর ঢুকতেই দুইটা সাব ফোল্ডার চোখে পড়ল, মিটিং আর ফোন নামে। ভেতরে হাজার হাজার অডিও ফাইল দেখা যায়, যা শুনে শেষ করা যাবে না। মোট সাইজ প্রায় 17 জিবি। এগুলো যে ভয়ঙ্কর সেনসিটিভ কিছু, তাতে সন্দেহ নেই। আবির নিজেকে বলল। সে এক মুহূর্ত দেরি না করে নিজের পেন ড্রাইভ ঢুকিয়ে দিল। তারপর সবকিছু নিজের ড্রাইভে ট্রান্সফার করতে শুরু করে। প্রোগ্রেস বারে দেখা গেল সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট। আর আবিরের বুক তখন দ্রুত ধুকপুক করছে। প্রতিটা সেকেন্ড তার কাছে ঘন্টার মতো মনে হচ্ছিল। যদি নেহা হঠাৎ বেরিয়ে আসে, যদি দেখে ফেলে, তাহলে তো সব শেষ। তবুও তার মাথায় একটাই চিন্তা, এই প্রমাণগুলো ওর চাই। নেহার আসল চেহারা। যদি সত্যি কোনো গোপন ষড়যন্ত্র থাকে, তবে তার খোঁজ এখানেই থাকবে। 5 মিনিট গেল, তারপর 10 মিনিট। ফাইলগুলো একের পর এক কপি হচ্ছে। হঠাৎ টেবিলের উপর রাখা ঘড়ির টিকটিক আওয়াজটা কানে বাজতে শুরু করে। আবিরের মনে হলো সময়টা যেন স্বাভাবিকের চেয়ে দ্রুত ছুটছে। যখন ট্রান্সফারের অর্ধেকটা হয়ে গেছে, তখনই হঠাৎ বাথরুমের ভেতর থেকে জল বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। আবির কেঁপে ওঠে। আর 1 মিনিট পরেই স্পষ্টভাবে শোনা গেল সিটক্যানি খোলার আওয়াজ। আবির বুকের ভেতর ঠক ঠক শব্দ শোনা যাচ্ছে। ও মাই গড, এখনো তো 1 ঘন্টা হয়নি। আজকে কেন এত তাড়াতাড়ি বের হচ্ছে নেহা? আবির চোখ তখন প্রোগ্রেস বারের দিকে 50% হয়েছে। বাকি এখনো বিশাল ফাইল। আবির জানে এখন যদি ল্যাপটপ বন্ধ করে তবুও বাঁচা যাবে না। নেহা বেরিয়ে বুঝে ফেলবে আবির কিছু না কিছু করেছে। ল্যাপটপের স্ক্রিনে স্পষ্ট দেখা যাবে কপি চলতে থাকা ফাইলগুলো। সে মরিয়া হয়ে চারপাশে তাকাতে থাকে। বুদ্ধিমান আবিরও যেন ফেঁসে যেতে শুরু করে। সময় নেই। নেহার পা এগিয়ে আসছে। দরজার কপাট নড়ল। আবিরের মনের ভেতর তখন যুদ্ধ শুরু হয়। একদিকে ভয় সব শেষ হয়ে যাবে, অন্যদিকে এক অদম্য কৌতূহল। এই রেকর্ডিংগুলো তার সন্দেহের উত্তর। কপালে ঘাম জমে গেছে। আবিরের আঙুল কাঁপতে লাগলো কিবোর্ডে। আর ঠিক তখনই দরজার কিঞ্চিত খুলে গেল। আবির বুঝলো আর কিছু করার সময় নেই তার। ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা। আবির দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দে আবির ল্যাপটপের ঢাকনাটা একটু নামিয়ে রাখে। ওর চোখে অস্বস্তি, হাত কাঁপছে, বুকের ভেতরে ভয় জমেছে। এমন সময় দরজার ওয়াশরুমে হ্যান্ডেলটা ঘুরে উঠল। আবিরের বুকের ভেতর থক করে ওঠে, যেন কোনো লুকানো বোমা বিস্ফোরিত হলো ভেতরে। হাত পা ঠান্ডা হয়ে এলো। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আবির আড়াল হয়ে দাঁড়িয়ে থাকে। দরজা একটুখানি ফাঁকা করে নেহা মাথা বের করে। ভেজা চুল, মুখ পানি লেগে আছে। ল্যাপটপে টলটল চোখে একটু বিস্মিত আর লজ্জায় আভা। সে বের হয়নি, পুলটা কেবল মাথা বের করেছে। মৃদু কণ্ঠে বলল, আবির, তলটা দাও তো, নিতে ভুলে গেছি। এই একটুকু বাক্যেই আবিরের ভেতরে ঝড় খানিকটা থেমে গেছে। এতক্ষণ ভেবেছিল ধরা পড়বে, ভেবেছিল শেষ হয়ে গেল সব। অথচ নেহা একেবারেই স্বাভাবিক, কিছু টের পায়নি। চেয়ারের উপর রাখা তোয়ালেটা হাতে নিয়ে আবির ধীরে ধীরে দরজার সামনে এলো। বুকের কাঁপন তখনও পুরোপুরি কমেনি। তার চোখে এক মুহূর্তে দুষ্টুমি খেলে যায়। হালকা কণ্ঠে আবির বলল, তোয়ালে নিতে হলে বাইরে বের হয়ে আসতে হবে। নেহা মুখে বিস্ময়। সে এক দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। দুষ্টুমি করো না বলেছি। না, আমি সিরিয়াস। দেখো, ভালো হবে না কিন্তু। না হোক। আমি পুলিশ ডেকে ধরিয়ে দিব। করো। তোমাকে বের করতে হলে আমার যদি 10 বছরের জেলও হয় তবুও রাজি। এতদিন ভদ্র প্রেমিক হয়ে থেকেছি, আজ না হয় একটু দুষ্টামি করি।
নেহা অবাক হয়ে যায়। কি বলবে সে বুঝতে পারছে না। দুজনের চোখে চোখ আটকে রইল। আবিরের ভেতরে ঠান্ডা মাথার খেলা চলছে, কারণ যত দেরি হবে ততই ফাইল কপি শেষ হয়ে যাবে নির্ধারিত সময়ের আগে। সে নিশ্চিত নেহা বের হবে না, কারণ নিশ্চয়ই তার শরীরে এখন কোনো পোশাক নেই। এই অবস্থায় বেরিয়ে আসা অসম্ভব। কিন্তু দরজাটা ধীরে ধীরে খুলে গেল। প্রথমে বের হলো নেহার ভেজা পা, তারপর ধীরে ধীরে শরীরের অন্য অংশ। আবির স্তব্ধ হয়ে গেল। চোখে যেন ঝলসে উঠল অপ্রস্তুত দৃশ্য। আবিরের সারা শরীরে একসাথে শক খেলো। নেহা এগিয়ে এলো ধীরে ধীরে। তার ভেজা শরীর থেকে গড়িয়ে পানি পড়ার ফোঁটা মেঝেতে পড়ে অদ্ভুত শব্দ তুলছে। একেবারে আবিরের পেছনে এসে দাঁড়ালো সে। আবির চোখ সরিয়ে নিয়েছে। নেহা তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই বীর পুরুষ, তাকো আমার দিকে। আবিরের সারা শরীরে কেঁপে উঠল, গলা শুকিয়ে এলো। কোনো মতে জড়ানো কণ্ঠে বলল, সরি, আমি পারবো না। নেহা হাসতে শুরু করে। আবির চোখ বন্ধ করে নিয়েছে। নেহার হাসি শোনা যাচ্ছে, অদ্ভুত মায়াবী আর রহস্যময় হাসির শব্দ। সে বলে, তোমার দৌড় আমি জানি। আমি ভাবিনি তুমি সত্যি বের হয়ে আসবে। নেহা আবিরের হাত থেকে তোয়ালেটা নিল, তারপর গভীর দৃষ্টি মেলে তাকালো তার দিকে। শোনো, মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তার জন্য সব কিছু করতে পারে, সব অন্যায় আবদারও মেনে নেয়, বুঝলি? আবির মাথা নেড়ে বলে। আর কোনো শব্দ বের হলো না তার গলা থেকে। নেহা আবার বাথরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরটা আবার নিস্তব্ধতায় ভরে যায়। কেবল আবির দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। তার বুকের ভেতর ঝড় বইছে। এই মেয়ে এমন করে কেন? নেহার আচরণে যেন প্রমাণ করে আবিরকে সে খুব বেশি ভালোবাসে। কিন্তু তুষির কথা, এই মুহূর্তে নেহার ঘটনা আবিরের সব ধারণা পাল্টে দিচ্ছে। মনে হচ্ছে নেহা সত্যিই তাকে ভালোবাসে, এত ভালোবাসে যে নিজের সীমারেখাও অতিক্রম করেছে। একেবার মনে হলো পেনড্রাইভ খুলে ফেলবে। সব প্রমাণবাদ নেহার প্রতি অবিশ্বাস যেন না জন্মায়। কিন্তু আরেকটা মন বলল, না, যা শুরু করেছো শেষ করো, সত্যিটা জানতেই হবে। আবিরের হাত কেঁপে উঠল, ঘামে ভিজে গেল তালো। ল্যাপটপ আবার মেলে দেখলো, তখনও তার সামনে ল্যাপটপ স্ক্রিনে ফাইল কপির প্রোগ্রেস বার ধীরে ধীরে এগোচ্ছে। প্রতিটা সেকেন্ড যেন 100 বছর লম্বা। তার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরছে। নেহা কি আসলেই তাকে ভালোবাসে, নাকি এই সবই অভিনয়? আর যদি সত্যি ভালোবাসে, তাহলে কেন এইসব গোপন রহস্য ল্যাপটপে লুকিয়ে রাখে? অপরাধ বোধে ফুরে যাচ্ছে আবির, তবুও সে থামতে পারে না। ঠিক তখনই ভেতর থেকে আবার নেহার কণ্ঠ শোনা গেল। আবির, আবির চমকে উঠল, সাথে সাথে বলে, তুমি আমাকে ভয় পাও তাই না? প্রশ্নটা যেন সরাসরি বুকের ভেতরে ঢুকে গেল আবিরের। আবির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে বলল, আমি তোমাকে ভয় পাই না, আমি ভয় পাই তোমাকে হারাতে। ভেতর থেকে কোনো উত্তর আসেনি, শুধু নিস্তব্ধতা ভরে উঠল করে। নেহাও যেন কথা খুঁজে পায় না আবিরের এমন জবাবে। ওদিকে প্রোগ্রেস বার শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আবিরের শ্বাস ভারী হয়ে উঠছে। একদিকে অপরাধবোধ, অন্যদিকে নেহার অদ্ভুত আচরণ। অবশেষে ফাইল কপি শেষ হলো। স্ক্রিনে দেখালো কমপ্লিটেড। আবির দ্রুত পেন ড্রাইভ বের করে নিল। বুকের ভেতর চাপা স্বস্তি অনুভব করে, কিন্তু সেই স্বস্তির ভেতরও এক অদ্ভুত অপরাধবোধ গিলে খেল তাকে। সে জানে আজকের এই রাত তার জীবন পাল্টে দেবে। প্রেম আর বিশ্বাস, অপরাধ আর সত্য, সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে সে। ল্যাপটপটা আগের মতো করে আবির জানালার কাছে এসে দাঁড়ায়। নেহা আবার দরজা খুলে বের হলো। এবার শরীরে জড়ানো তোয়ালে, ভেজা চুল গড়িয়ে পড়ছে কাঁধে, চোখে অদ্ভুত মিশ্র দৃষ্টি, যেটাতে আছে ভালোবাসা, অভিমান আর রহস্যের আঁচ। সে চুপচাপ তাকিয়ে রইল আবিরের দিকে। দুজনের চোখে চোখ মিলল। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবী থমকে গেছে। নেহা এগিয়ে আসে, আবিরকে জড়িয়ে ধরে। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। নেহা ভেজা চুলে আবিরের টি শার্ট ভিজতে শুরু করেছে। কিছু সময় এভাবে থাকে দুজন। এরপর নেহা নিজের ড্রেস নিয়ে বিছানায় বসলো। কি ভাবছো আবির? আজকাল তুমি অনেক বেশি ভাবনাতে ডুবে থাকো।
নেহা, আমাকে তুমি কতটুকু চেনো? এটা আবার কেমন প্রশ্ন? তোমার সবকিছু আমি জানি, চিনি। বলো কি জানতে চাও? আসলে মাঝে মাঝে মনে হয় আমার মতো সাধারণ মানুষকে তুমি কিভাবে ভালোবাসতে পারলে, যেখানে তোমার জন্য দেশ বিদেশের প্রিন্সরা পাগল। এভাবে বলছো কেন? ভালোবাসা কি প্ল্যান করে হয়? এটা যে কারোর প্রতি তৈরি হয়। ও আচ্ছা, তা ঠিক বলেছ। আচ্ছা, তুমি নো মার্সি গ্যাংয়ের সাথে জড়িত নও তো? গ্যাংয়ের নাম শুনতে নেহার বুকটা কেঁপে উঠল। আবির হঠাৎ এ প্রশ্ন কেন করলো? তুমি জানো তাদের? না, সেদিন সাউন্ডের থেকে আমাদেরকে বাঁচাতে এসেছিল, ওদের বিষয়ে পড়েছিলাম। ওহ, আসল সত্য বলতে ওদেরকে আমি জানি না, কিন্তু ওরা আমাকে হেল্প করে। কেন বলে জানি না। ও, হয়তো তাদের লিডারও তোমাকে পছন্দ করে। দেখেছো, বললাম না, আমার মতো সাধারণ কোনো ছেলের প্রেমে পড়ে তুমি ওদের কষ্ট দিয়েছো। উফ, তুমি না একটা ফাজল। শোনো, আচ্ছা কালকে আসবো। নেহা তার ল্যাপটপ ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। আবির মুচকি হাসে। এমন সময় আবিরের আরেকটা ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নাফিজের নাম্বার। হ্যাঁ, বলো। স্যার, মাইন্ড গেম অনেকটা ক্লিয়ার। যা বলেছেন খোঁজ নিয়েছি। তুলসী হৃদির বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। আর হৃদি স্কলারশিপ এমনি এমনি পায়নি, তাকে দেওয়া হয়েছিল। এমনকি তার পুরো ফ্যামিলির কলেজ দেওয়া হয়েছে। আর যে দিয়েছে সে হলো নিয়া। আর কিছু? আসলে ওর সাদিক বলে কেউ নেই। স্নাইপার কিলারকে খুঁজে বের করেছে। সে মরেনি, এনকাউন্টার হয়নি। বাহ, তাহলে তুমি না মাসুমকে পাঠাও ওর কাছে। এবার খেলবো তার মতো করে, দেখি সে কত দূর খেলতে পারে।